সিলেট ও খুলনায় হামে আরও ৩ শিশুর মৃত্যু। ৬ মাসে বাংলাদেশে ৪২,০০০ হাম রোগী শনাক্ত, যা বিশ্বের সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। রক্তক্ষয়ী ২২শে জুলাই আজ। কঠোর অ্যাকশনে ফ্যাসিস্ট সরকার, মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি। বন্ধ হয় ৪টি টিভির সম্প্রচার। ইরানের পারমাণবিক স্থাপনায় শক্তিশালী হামলার পরিকল্পনা ট্রাম্পের। কঠোর হুঁশিয়ারি তেহরানের, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন সংবাদ শিরোনাম। সিলেট ও খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন হবিগঞ্জের নবীগঞ্জ এবং অন্যজন জৈন্তাপুরের বাসিন্দা। তাদের একজনের মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে, অন্যজনের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। চলতি বছর সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত ৫৪৫ জন শনাক্ত হয়েছেন, যার মধ্যে সুনামগঞ্জে ২৮৭ জন, সিলেট জেলায় ১৮০, হবিগঞ্জে ৫৬ এবং মৌলভীবাজারে ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭৩ জন। এদিকে বিশ্বে গত ৬ মাসে হাম আক্রান্ত রোগীর সংখ্যায় সবার উপরে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪২,০০০। বিশ্বজুড়ে হাম ও রুবেলা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় নিয়মিত যে প্রাথমিক উপাত্ত জমা হয়, সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে সেই তথ্য সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, ৬ মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ সময় দেশটিতে হামের উপসর্গ নিয়ে রোগী পাওয়া গেছে ২৬,৬০৭ জন। দেশে বছরের শুরুতে হঠাৎই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে ১৫ই মার্চ থেকে দেশে হামের সন্দেহভাজন রোগী পাওয়া গেছে ১,১৯,৪৪৮ জন, আর ১৪,৭০৮ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭০২ জনের, যার মধ্যে বেশিরভাগই শিশু। রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইব্রাহিম পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। তিনি সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তার ২ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বুকেও ২টি আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড়ার একটি ৩তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসে থাকতেন। পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাস কর্মকারের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। কমপক্ষে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। আজ ২২ জুলাই। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সরকারি চাকরিতে ৯৩% মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন স্বৈর সরকার। তবে তাতেও থামেনি ইন্টারনেট বিচ্ছিন্ন অবরুদ্ধ বাংলাদেশের গণ অভ্যুত্থানমুখী আন্দোলন। এদিন স্বৈর সরকার বন্ধ করে দিয়েছিল বাংলা ভিশন সহ ৪টি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ২০২৪ সালের ২২ জুলাই দেশজুড়ে একটানা তৃতীয় দিনের মতো জারি ছিল কঠোর কারফিউ। ৪ দিন ধরে সম্পূর্ণ বন্ধ দেশের ইন্টারনেট যোগাযোগ। অবস্থা বেগতিক দেখে কোটা সংস্কারে হাইকোর্টের রায় অনুসারে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বৈর সরকার। রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। ব্লক রেডে দেশের বিভিন্ন স্থান থেকে এদিন বিএনপি জামাতের নেতাকর্মী সহ প্রায় ১,২০০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যু হয় অন্তত আরও ৫ জন বিক্ষোভকারীর। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মানুষের চোখ ছিল টিভিতে। জনতা যাতে সঠিক তথ্য না পায় সেজন্য স্বৈর সরকার এদিন দুপুর ২টার সংবাদের আগে দ্বিতীয়বারের মতো ৩০ মিনিট সম্প্রচার বন্ধ করে দেয় বাংলা ভিশন সহ আরও ৩টি বেসরকারি চ্যানেলের।
কারফিউর কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। ব্যবসায়ীদের সাথে বৈঠকে আন্দোলন নিয়ন্ত্রণে আরও কঠোর অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপি জামাত এরা একসাথে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিকক্স মাউন্টেনে খুব শিগগিরই শক্তিশালী হামলা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সাংবাদিকদের ইরানের এই সম্ভাব্য হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের শাখা খাতাম আল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসে ইরান যুদ্ধে ব্যয় ও স্বচ্ছতা নিয়ে সিনেটরদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সাথে চলমান এই সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে 37.5 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে 11তম রাতেও বন্ধ হয়নি মার্কিন বাহিনীর হামলা চালিয়েছে খুজেস্তান প্রদেশের বেবাহান, ওমিদিয়েহ, চাবাহার, কোরানা এবং উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের একটি সামরিক স্থাপনাতেও। জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে IRGC। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।